me and আজকে খুব ইন্টারেস্টিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট তিনটে তোমাদের আমি রিপোর্ট করাবো। এন্ড যেটা বলেছি যে রিপোর্ট গুলো আমি তোমাদেরকে করাচ্ছি সেগুলোকে যতটা পারো মানে এক্সপেরিমেন্টেশনের জায়গাতে না গিয়ে এই রিপোর্ট গুলোকে তোমরা চেষ্টা করো। হ্যাঁ, গুড ইভিনিং সকলকে। চেষ্টা করো যে রিপোর্টের স্টাইল তো আমি শেখাচ্ছি তোমাদেরকে, বাট যেরকম ভাবে আমি রিপোর্ট গুলোকে করাবো এই 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 স্টাইলটা বা এই লেখাটাকে পুরো তোমরা চেষ্টা করো মুখস্থ কণ্ঠস্থ যেটাই বলো। আমি আদারওয়াইজ মুখস্থ করাতে বিশ্বাসী নই, বাট লেখা শেখাতে বিশ্বাসী। বাট সার্টেন থিংসে জয়েন হচ্ছে না। লক্ষ্মণ লিখেছে কোনো গ্রুপে, রাজু একটু দেখে নাও জয়েন হচ্ছে না কেন। ওকে, মুখস্থ করে নেব, একদম একদম বেস্ট যে তোমরা একদম কণ্ঠস্থ করে নাও এবং যতটা পারো। আমি আজকে সকলকে নিয়েছি, অনেকগুলো ব্যাচকে নিয়েছি এই কারণে যে একদম যারা নতুন ধরো বাঘাযতীনের মতন তারা একটু দেখবে যে পরীক্ষার আগের যে চটজলদি চটজলদি প্রিপারেশন, এরকম সময় আমরা কি করে তার সঙ্গে কোপ করি, হ্যাঁ না? So this is one of the things. অনেকেই around about 300 participants. I hope যে এটা অনেকদিন পরে, but I think as a Ramanujan batch-এর পরে this is the first time, the highest participation in a single class. After the wonderful memories of Ramanujan, I think this is the most participated class so far. 288, 289, 290 cross করে গেছিল। I hope with God's grace 300 হয়ে যাবে। And he as usual on so many love signs. So today we will discuss about report writing. 3 রকমের রিপোর্ট রাইটিং আজকে আমরা করব। 3 টাইপস অফ রিপোর্ট রাইটিং। তার মধ্যে একটা হবে ইংরেজিতে এবং দুটো হবে বাংলাতে, এবং 3টে আমি আলাদা রিপোর্টের ধরনকে বেছেছি সো দ্যাট ইউ ক্যান ডিস্টিংগুইশ টাইপস অফ রিপোর্ট কে আমরা কিভাবে করতে পারি। কিরকম? আমি আজকে 3টে সমস্যাকে নিয়ে করব। একটা হলো যে দেশ জুড়ে জল সংকট নিয়ে, পানীয় জলের সমস্যা নিয়ে একটা রিপোর্ট। একটা রিপোর্ট শহরে লাউড স্পিকারের অত্যাচার বা দাপট নিয়ে একটা রিপোর্ট। আর আরেকটা রিপোর্ট একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছে তার উপরে একটা রিপোর্ট। 3টে রিপোর্ট 3টে ধরনের। যদি দেখো কিরকম, একটা রিপোর্টিং হচ্ছে শহর থেকে, একটা শহরে ক-খ-গ শহরে, ABC শহরে আমরা দেখছি যে একটা ঘটনা হয়েছে, ঠিক আছে? এবার ঘটনা হয়েছে, তাহলে সেটা হলো কার অ্যাক্সিডেন্ট। একটা ইনসিডেন্টাল বা অ্যাক্সিডেন্টাল রিপোর্টিং, ইনসিডেন্টাল রিপোর্টিং বলে এটাকে। তাহলে রিপোর্ট অন ইনসিডেন্ট টাইপ 1। টাইপ 2 কি? শহরে লাউড স্পিকারের দাপট। এটা কিন্তু কোনো পার্টিকুলার ইনসিডেন্ট নয়, রাদার এই সমস্যাটা 300 উই হ্যাভ ক্রসড। প্রচুর প্রচুর লাভ সাইন হোক না, 300 পার আজকে, আপকি বার 300 পার ওরকম হয়ে গেছে, ঠিক আছে? ওকে, সো yes 305 I think 6, ওকে 306 চলছে। এন্ড সো এটা একটা সমস্যা, এটা একটা অর্থাৎ এটা কোনো একদিনের সমস্যা নয়, শহরে চলছে অনেক সমস্যা চলছে, মানে এই সমস্যাটা দীর্ঘদিন ধরে চলছে, তার উপর একটা রিপোর্ট রাইটিং। এবং আরেকটা হলো দেশের উপর একটা সম্পাদকীয়, দেশের একটা জ্বলন্ত সমস্যার উপর একটা সম্পাদকীয় প্রতিবেদনকে আমরা শিখি। যারা আমার ক্লাসে নতুন জয়েন করছো বা যাদের আমি ফার্স্ট টাইম ক্লাস নিচ্ছি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমার লেখার একটা ছন্দ রয়েছে, আমার লেখা ক্লাসের একটা ছন্দ রয়েছে, যে ক্লাসে আমি প্রথমে লেখাটাকে পাঠ করি, আমার ছেলেমেয়েরা সেটাকে শোনে, তারপর সেটাকে আমি এক্সপ্লেইন করি, অ্যান্ড তার যে মাধুর্য, তার যে বিউটি, এটাকে আমরা, ঠিক আছে, আমরা সেটাকে এক্সপ্লেইন করতে থাকি বা কেন আমি লিখলাম তার ব্যাখ্যাটা লিখি। সো এটার সঙ্গে সকলেই পরিচিত। এখন বাবা প্লিজ আমাকে বলতে দাও, আমি কথা হাত তোলা শুরু হয়ে গেছে। ওকে, সো রাজু এখন হাত যেগুলো তুলছেন আমি দাও, ওকে, ডিস্টার্ব হয় কথার মাঝখানে, ঠিক আছে? সো বেসিক্যালি দিজ আর দ্য থিংস। এবার এই 3টেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট,
লাউড স্পিকারের সমস্যা নিয়ে যে কোনো দিন যে কোনো পরীক্ষায় আসবে, ইংরেজি হোক বাংলা হোক। নাম্বার টু কি, যে জলের, পানীয় জলের সমস্যা। আমি কিছু ইম্পর্টেন্ট রিপোর্টের লিস্ট তোমাদেরকে দিয়েছি, তার মধ্যে কিন্তু এইটা ছিল। এবং একটা অ্যাক্সিডেন্টের উপরে রিপোর্ট রাইটিং, ডেফিনেটলি তিনটেই প্রচন্ড ইম্পর্টেন্ট। তিনটেকে আরেকটা অদ্ভুত জিনিস আজকে তোমাদেরকে শেখাবো, যে আমি সবসময় টোনের উপরে গুরুত্ব দিই। টোন, যেটা দেশে পানীয় জলের সমস্যা, আমি সম্পূর্ণ গুরুগম্ভীর টোনে করেছি, সম্পূর্ণ গুরুগম্ভীর টোন। ঠিক আছে, একটা বাইক অ্যাক্সিডেন্টের ঘটনা, একদম সিরিয়াস টোনে একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্টকে আমি, কার অ্যাক্সিডেন্টাল রিপোর্টকে আমি করছি। টোনটা ইজ ভেরি গ্রেভ, ওকে, এবং ভেরি ফ্ল্যাট, তার মধ্যে কোনো অনুরণন নেই, সাচ কোনো ইমোশন নেই, একদম ইনসিডেন্টের রিপোর্টিং হচ্ছে। তোমার মনে হবে তুমি খবরের কাগজে পড়ছো ঘটনাটাকে, বাট ক্রিয়েটিভিটিকে আমি একটা জায়গাতে ইউজ করেছি, দ্যাট ইজ ওয়ার এই যে লাউড স্পিকার বা ডিজের তাণ্ডব নিয়ে যে রিপোর্টটা, সেই রিপোর্টটা আমি স্টার্ট করছি এই রিপোর্টটাকে দিয়েই, যেহেতু সম্পূর্ণ ভিন্ন গতে এই লেখাটাকে আমি লিখেছি তোমাদের জন্য, ওকে। এবং এই লেখাটাকে লিখেছি, দেখো, আই ডোন্ট হ্যাভ টাইম। তোমরা জানো যে আমার কিরকম শিডিউল থাকে। সো এই লেখাটাকে আমি লিখেছি বেসিক্যালি গাড়িতে লেখাটাকে লিখেছি। আরেকটা লেখাকে, আর দুটো লেখাকে আমি গতকাল মানে রাস্তায় যেতে যেতে সেম একদম গাড়ির ইয়েতে, অনলি ডিউরিং দ্যাট পিরিয়ড আমি তোমাদের জন্য বেসিক্যালি প্রিপারেশনের সময় পাই। তাছাড়া মোটামুটি সকাল থেকে ফোন শুরু হয়ে যায়, ঠিক আছে। তারপরে রাত্রে আমার থাকে, ওয়ান্স ইওর ক্লাস ইজ ওভার, এ বি গ্রুপের আমার ইন্টারভিউ চলে, আই ডোন্ট গেট টাইম। তারপরে দেখো আমার পার্সোনাল, আমি একটা বলি যে পার্সোনাল এন্ড প্রাইভেট টাইমের মধ্যে সবসময় ডিফারেন্স রয়েছে, ঠিক আছে। তাহলে তারপরে আমার কিছু প্রাইভেট টাইম, তার আগে কিছু পার্সোনাল টাইমও দরকার পড়ে, তাই না, বিকজ আই এম এ ফ্যামিলি ম্যান আফটার অল। এই যে ব্যালেন্স করা, এই ব্যালেন্সটাকে করার জন্য অনেক টেকটিক্সকে নিতে হয়, ঠিক আছে, অনেক ট্যাকটিক্সকে নিতে হয়। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মাই ডিউটি ইজ টু টিচ ইউ। সেটা তো আমি, হ্যাঁ, সেটা তো আমি কখনো এড়িয়ে যেতে পারি না। এত ছেলে মেয়ে আমার মুখের দিকে তাকিয়ে আছে, তাই না। সো আই উইল অলওয়েজ গিভ মাই বেস্ট, বাট হাউ, কিভাবে, সেটা আমি রাস্তাটাকে আমার নিজের মতন করে বেছে নেবো। ওই ট্র্যাডিশনালি খাতায় লিখে ওরকম ভাবেও নাও হতে পারে, ঠিক আছে। সো 318 আমরা হয়ে গেছি, and it's the ideal time to listen to the first report। এবং এই রিপোর্টটা পড়লে তোমরা অনেক কিছু শিখতে পারবে। সেটা হলো লাউড স্পিকারের তাণ্ডবকে নিয়ে একটা নিউজ পেপার রিপোর্ট শেখা, রাইট। তাহলে আবারও বলছি যে আমি যখন পড়বো, কোন রকম লাভ সাইড প্রচুর ভরে গেছে, লাভ সাইডে আবারও ভরবে। যখন ভালো লাগবে লেখাটা, সেটাকে অ্যাপ্রিসিয়েট করো। এই মুহূর্তে কোনো কমেন্ট নয়, হাত তোলা নয়, সাউন্ড গুলো সকলের মিউট থাকবে, একদম চোখ বুজে রাখো, কোনো চোখ খোলারও দরকার নেই, জাস্ট ফিল করো। ওয়ান্স আই সে ইটস ওভার, তারপরে তোমরা তোমাদের ভালোবাসাকে প্রকাশ করতে পারো, যেমন করে এতক্ষণ করছিলে। আফটার দ্যাট আই উইল গিভ ইউ আ ব্রিফ লাইক এক্সপ্লেনেশন, যে কিভাবে কি লেখাটা হলো। সো আর ইউ রেডি শুনবার জন্য যে এই লেখাটাকে কেমন করে সাজাতে হয়েছে? রেডি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, আই টেল ইউ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাউড স্পিকার, ঠিক আছে, ওকে, চলো। লাউড স্পিকার আর ডিজের দাপটে নাজেহাল শহর, এটা হলো আমার প্রতিবেদনের শিরোনাম। ক খ গ, নভেম্বর 21, নিজস্ব সংবাদদাতা। দিস ইজ দ্য ডেট লাইন, উই অল নো, যে নিউজ পেপারের একটা রিপোর্টের সবার উপরে আমাদের যাবে একটা শিরোনাম প্রতিবেদনের, তারপরে ডেট লাইন, যেখানে প্রথমে ক খ গ, জায়গার নাম যেহেতু আমরা বলতে পারছি না, নভেম্বর 21 আজকের ডেট, কমা, নিজস্ব সংবাদদাতা, হাইফেন দিয়ে। এবার আমার লেখাটা শুরু হচ্ছে, ক্লোজ ইউর আইস অ্যান্ড ফিল ইট। কোন সামাজিক অনুষ্ঠান হোক কি বিয়ে বাড়ি, কলেজের নবীনবরণ হোক কিংবা কোনো প্রতিমা বিসর্জন, লাউড স্পিকারের দাপটে তিতি বিরক্ত আপামর শহরবাসী, সেই সঙ্গে দোসর জুটেছে ডিজে। নিয়ম নিষেধ তুড়ি মেরে উড়িয়ে দেদারসে বেজে চলেছে এই সব, অথচ প্রশাসনের বিশেষ হেলদোলও তেমন নেই। ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্যা, বয়স্কদের নানাবিধ শারীরিক সমস্যা, হাসপাতালগুলোতে রোগীর সমস্যা,
কিন্তু কে শোনে কার কথা? শহরে পরিবেশ দপ্তরের এক কর্তাকে বিষয়টি জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে বেশ হোঁচট খেলেন তিনি। পুলিশের টাউন বাবুও দেখছি বিষয়টা বলে এড়িয়ে গেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ ব্যক্তি জানালেন, না আছে কোনো ধরপাকড়, না আছে কোনো বিধিনিষেধ। যেমন গোল্লায় গেছে শহরের সংস্কৃতি, তেমনি বেহাল অবস্থা প্রশাসনের। আদৌ কি মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে? পারবে বাড়ির বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশুনো করতে? কমবে এই লাউডস্পিকার আর ডিজের দাপট? উত্তরের অপেক্ষায় গোটা শহর। দিস ইজ দ্য এন্ড। সো দিস ইজ দ্য রিপোর্ট রাইটিং। সিম্পল, নো কোনো গল্প কিছু নেই, একদম একদম পাঠক যেটাকে মন ছুঁয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আরো একবার শুনতে চাই। লাভ ইউ স্যার পর্যন্ত বলে দিচ্ছি আমি। দিস ইজ বিভৎস সুন্দর স্যার। থ্যাংক ইউ শায়নদীপ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ, বিউটিফুল, বিউটিফুল স্যার, বিউটিফুল এক্সেলেন্ট। আরে বাপরে, লেখাতে কমেন্টে ভরে গেছে। সো লার্ন দিস টাইপ অফ রিপোর্ট রাইটিং, যেটার মধ্যে শহরের লাউডস্পিকার এবং ডিজে, ইটস আ সিরিয়াস প্রবলেম। বাট পাঠককে তুমি একটা জলের সমস্যা, মানে দেশে ভবিষ্যতে ব্রিফ বাট বেস্ট। থ্যাংক ইউ, খুব সাবলীল। ওয়াও, মনে হলো একটা গল্প শুনলাম। ওকে, দেখো 2030-এ দেশের 60 কোটি মানুষ হয়তো জল পাবে না। তার পাশে লাউড স্পিকারের সমস্যাটাকে আমি এক গোত্রে রাখতে পারি না। একটা বাইক দুর্ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছে, তার সঙ্গে লাউড স্পিকারের সমস্যাটাকে আমি এক গোত্রে রাখতে পারি না। তাহলে দিস ইজ অলসো আ প্রবলেম। আমি পাঠককে আকৃষ্ট করব কি করে? বাই স্টাইল অফ রাইটিং। কিরকম ভাবে শব্দগুলো আসছে আমি আরেকবার, তোমরা পুলিশের আগের কথাটা, আচ্ছা বলবো, আমি আরেকবার বলবো, অবশ্যই আরেকবার বলবো, ডেফিনেটলি আরেকবার বলবো। তারপরে অসাধারণ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবার লেটস হিয়ার ইট ওয়ান্স মোর। কোন সামাজিক অনুষ্ঠান হোক, বলো স্যার। বলছিলাম যে স্যার, এই যে প্রতিবেদনে যে আপনি যে লাউড স্পিকার যে আছে, এটাতে ইংলিশ ওয়ার্ড স্যার, এটা আমাকে লেখা যাবে স্যার? প্রশ্নটাই এসেছে লাউড স্পিকার দিয়ে। অবশ্যই বারংবার করে আমি বলি যে প্রতিবেদন, যত আমার প্রতিবেদনের ক্লাস করবে বুঝবে এখনকার বাংলা সেই 1970 সালের বাংলা নেই। এখন ডিজে, তুমি ডিজের বাংলা করতে যাবে তো, হ্যাঁ, তাহলে তোমাকে কি বলবো, ডিজের বাংলা তুমি যদি করে দিতে পারো আজকের ডেটে, তাহলে আমি তোমাকে রবীন্দ্রশ্রী পুরস্কারে আমি তোমাকে ভূষিত করবো। তাহলে দেয়ার আর সার্টেন ওয়ার্ডস যেগুলোকে তুমি কোনোভাবেই কোনো কিছু বাংলা করতে পারবে না। অ্যান্ড লাউড স্পিকার ইজ ওয়ান সাচ ওয়ার্ড, যেটা ভেরি মাচ তোমাকে প্রশ্নটাই দেবে লাউড স্পিকার নিয়ে সমস্যা। ঠিক আছে? সো ওকে 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 ওকে, ঠিক আছে। মাই হিউমার অ্যাকচুয়ালি ল্যান্ডস অন প্রপার টাইম। ঠিক আছে? টাইমিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ হিউমার। ওকে, কোনো সামাজিক অনুষ্ঠান হোক কি বিয়ে বাড়ি, কলেজের নবীনবরণ হোক কিংবা কোনো প্রতিমা বিসর্জন, লাউড স্পিকারের দাপটে তিতিবিরক্ত আপামর শহরবাসী। সেই সঙ্গে দোসর জুটেছে ডিজে। নিয়ম নিষেধকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে দেদারসে বেজে চলেছে এইসব। অথচ প্রশাসনের বিশেষ হেলদোলও নেই। ছাত্রছাত্রীদের পড়াশুনোর সমস্যা, বয়স্কদের নানাবিধ শারীরিক সমস্যা, হাসপাতালগুলোতে রোগীদের সমস্যা, কিন্তু কে শোনে কার কথা? শহরের পরিবেশ দপ্তরের এক কর্তাকে বিষয়টি জিজ্ঞাসা করা হলে উত্তর দিতে বেশ হোঁচট খেলেন তিনি। পুলিশের টাউন বাবুও দেখছি বিষয়টা বলে এড়িয়ে গেলেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ ব্যক্তি জানালেন, না আছে কোনো ধরপাকড়, না আছে বিধিনিষেধ। যেমন গোল্লায় গেছে শহরের সংস্কৃতি, তেমনি তেমনি বেহাল অবস্থা প্রশাসনের। আদৌ কি মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে? বাড়ির বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে? কমবে এই লাউডস্পিকার আর ডিজের দাপট? উত্তরের অপেক্ষায় গোটা শহর। এবার আমরা এক্সপ্লেনেশনের ইয়েতে যাব, পথে যাব, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমি বলছি যে তোমাকে যে হাউ, ওয়াই অ্যান্ড কিভাবে, হ্যাঁ, পিডিএফ পাওয়া যাবে, সব রে বাবা। স্যার একটা কোশ্চেন ছিল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার।
স্যার বলবো? স্যার বলছি এখানে যে প্রশাসনকে ডাইরেক্ট আমরা বলছি হেলদোল নেই বা কটাক্ষ করছি, এগুলো কি করা যাবে? অবশ্যই করা যাবে, ডেফিনেটলি। লাউড স্পিকারের সমস্যা আসবে কেন? প্রশাসন, আমি তো নিজেই প্রশাসনের লোক। ওকে, ডেফিনেটলি ডেফিনেটলি। যদি প্রশাসন আমরা যদি এত অ্যাক্টিভ হতাম, এত কিছু হতাম, তাহলে কি লাউড স্পিকারের সমস্যাটা একটা সমস্যা হতো? ডেফিনেটলি। দেয়ার ইউ মাস্ট অ্যাডমিট ওয়ান থিং, যে উই আর নেভার দ্য বেস্ট। স্বদেশ সিনেমাটার মধ্যে একটা কথা ছিল, মনে আছে? স্বদেশে সেই গ্রামের পঞ্চায়েত বলছে যে হাম ভারত সবসে দুনিয়া কা সবসে মহান। তখন শাহরুখ বলছে কি, যে हमें अव्वल नंबर बनने का औकात है, लेकिन हम अभी भी अव्वल नंबर नहीं है, बहुत दूर जा रहा है। তেমনি আমাদের এটা এডিটোরিয়াল কে বলেছে রে বাবা? লাউড স্পিকারের সমস্যা নেই একটি সংবাদপত্রের প্রতিবেদন কে বলেছে? এটা এডিটোরিয়াল এরপরে আসছি, বলে দেবো, ঠিক আছে? এবার সো বেসিক্যালি এবার টাইটেলটা অল্টার, অ্যালিটারেশন সব করতে পারো, একদম করতে পারো, ঠিক আছে? যেটা বলছিলাম, এত প্রশ্ন, টাউন বাবু মানে পুলিশের টাউন বাবু থাকে একজন, ঠিক আছে? ইন্সপেক্টর র্যাঙ্কে একজন টাউন বাবু থাকে, ঠিক আছে? ওরা হেলদি রিস্কের যেটা বলছিলাম বেসিক্যালি, যে তেমনি ডেফিনেটলি ডেফিনেটলি একটা জ্বলন্ত সমস্যা যখনই রেফার করবে, ঠিক আছে, তখন ডেফিনেটলি প্রশাসনকে একটু করতেই হবে। কে বলেছে তোমাকে যে প্রশাসনের গুণগান গেলেই তুমি শুধু নাম্বার বেশি পাবে? ডেফিনেটলি এটা কনস্ট্রাকটিভ। মানে নিউট্রাল ওয়েতে যদি লেখা যায় আর কি, মানে প্রশাসনকেও কটাক্ষ করা হলো না, আবার তাকে গ্লোরিফাইও করা হলো না, এইভাবে মানে আমরা সমাজের যারা মানুষ তারা অ্যাকচুয়ালি ব্যাপারটা করছে, তাদের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রশাসন চেষ্টা করেও পারছে না, এইভাবে লিখতে যদি মানে হয় মানে ডাইরেক্ট। তোমার কথা শুনে একটা মনে হলো কি, মার চেয়ে মাসির দরদ বেশি। মানে আমি নিজে প্রশাসনে থেকে লিখছি, আর তুমি এখনো প্রশাসনে আসনি, তোমার এত দরদ হয়ে গেছে। ওকে, সো try to follow what I'm writing. Okay. Okay, sir. Next. স্যার একটা কোশ্চেন করবো স্যার? হ্যালো স্যার, এটা বলা। হ্যাঁ স্যার, বলছিলাম যে এইটাতে যেটা আপনি বললেন স্যার, আপনি যে খুব সুন্দর ছোট করে এখন করে দিচ্ছেন, আপনি সব জিনিসগুলোকে সুন্দরভাবে গুছিয়ে লিখছেন, কিন্তু স্যার এই যে অনেক সময় থাকে না যে ডেটা ভিত্তিক কিছু ডেটা দিতে হয়, স্যার এই ধরনের রিপোর্ট গুলোতে মানে কোন ধরনের রিপোর্ট গুলোতে মেনলি ডেটাটা খুব প্রয়োজনীয় হয়ে পড়ে? ক্লাসটা করে নাও আগে, ওই জন্য তোমরা এত অধৈর্য। আমি এরপরে আচ্ছা স্যার সরি স্যার, ঠিক আছে। সরি তোমার প্রশ্ন হয়েছে। এরপরের প্রশ্নটা আপনার প্রতিটা লেখা শোনার পর আমি কি বলবো, ওকে, এরপরের প্রশ্নটা আমরা করব। এই যে, আচ্ছা তার আগে একটা কথা বলি, এই লেখাটার এক্সপ্লেনেশন ক্ষেত্রে দু একটা কথা আমি বলবো। দেখো সাবলীলতা কিভাবে লেখাতে আনা যায়। আমরা তো অনেক সময় ফ্ল্যাট গোছে লিখতে থাকি, and when the result comes out, আমি দেখি যে রেজাল্টে আমার নাম ওঠেনি। কেন ওঠেনি? কারণ বেসিক্যালি আমি ওই আসল জায়গাটা আমাকে কেউ ধরে শেখায়নি। একটা লেখাকে আমি কিভাবে লিখবো, দেখো একটা প্রথম লাইনের মধ্যে একটা জাদু ছিল, কেউ ধরতে পেরেছো? ধরতে পারোনি। কি? কোন সামাজিক অনুষ্ঠান হোক কি বিয়ে বাড়ি, এখানে কিন্তু আমি কি শব্দটাকে ইউজ করেছি। কোন সামাজিক অনুষ্ঠান হোক কি বিয়ে বাড়ি, কলেজের নবীনবরণ হোক কিংবা কোনো প্রতিমা বিসর্জন। তাহলে প্রথম কি আর দ্বিতীয় কিংবা, এটা প্রথম বাক্যটাকে একটা সম্পূর্ণ বৃত্তে আটকে রেখেছি। বুঝতে পারলে বন্ধনীটা কিভাবে সম্পূর্ণ হলো? এখানে যদি আমি সেকেন্ড লাইনটাতেও যদি আমি সেম সেন্টেন্সের পরবর্তী লাইনটাতেও আমি যদি কি ব্যবহার করতাম, তাহলে আমার কি হতো, যে এই যে কি তার কি, তাতে আমার লেখার মাধুর্যটা নষ্ট হয়ে যেত। সো দ্যাটস ওয়াই আমি কি করেছি, কি দিয়ে কিংবা কে এনেছি। ঠিক আছে, তাহলে দিস ইজ ওয়ান স্টাইল ইউ আর লার্নিং। ঠিক আছে, এবার দেখো তিতি বিরক্ত। আমার লেখা যখনই তোমরা whenever you will go through my reports, particularly যে সার্টেন কিছু এই ধরনের রিপোর্ট গুলো, শহরে যানজটের সমস্যা, শহরে টোটোর সমস্যা, এই জায়গাগুলোতে আমি একটু হিউমারাস ওয়েতে লেখা পছন্দ করি। হিউমারকে একটু দিয়ে দিই, এবং আমি দেখে ভালো লাগছে যে তোমাদের মধ্যে বেশ কয়েকজন আমার স্টাইলটাকে ধরেওছে, এবং আমি যখন অন্য একটু ভাবে প্রশ্নকে দিচ্ছি সেই ক্ষেত্রেও তারা সেই
স্টাইলটাকে ফলো করতে পারছি না। ঠিক আছে, এবার দেখো নিয়ম নিষেধকে তুড়ি মেরে, ঠিক আছে, আমি এখানে আরো বলতে পারতাম কি, হয়তো পরের লেখাতে আমি লিখবো নিয়ম নিষেধের তোয়াক্কা না করে। তাহলে খবরের কাগজ তার বার্তা, তার শব্দ চয়ন এমন হবে যে সে আমার হৃদয়কে স্পর্শ করতে পারে। তাহলে আমি এখানে তুড়ি মেরে বা তোয়াক্কা না করে এই গোছের শব্দ না লিখে, ঠিক আছে, বা পরোয়া না করে একে না লিখে আমি যদি একটা কঠিন শব্দকে লিখতে চাইতাম, তাহলে আমার লেখার যে এই যে ছন্দ, লেখার যে এই সাবলীলতা, এটা কিন্তু সম্পূর্ণ কন্টামিনেটেড হয়ে যেত। বিশেষ হেলদোল নেই ছাত্রছাত্রীদের। এরপরে দেখো সমস্যাগুলোকে আমি বললাম। তাহলে প্রথমে আমি, তোমরা জানো যে আমি কিভাবে রিপোর্ট লিখি, যারা আমার ক্লাসের সঙ্গে পরিচিত, কি যে আমি শুরুতে ধরিয়ে দিই প্রথমেই বার্ডস আই ভিউ অফ দ্য প্রবলেম, হোয়াট ইজ দ্য প্রবলেম, তার ফলে কি হচ্ছে, হোয়াট আর দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য প্রবলেম, তারপরে ওয়াই ইজ দ্য প্রবলেম, তারপরে কি আমি প্রবলেমের সলিউশন, আমি একজন রিপোর্টার, সো আই অ্যাম অ্যাকচুয়ালি ট্রাইং টু ইনকোয়ার ইনটু দ্য ডিটেলস। ঠিক আছে, এবার দেখো উত্তর দিতে হোঁচট খেলেন তিনি, জাস্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, শহরের পরিবেশ দপ্তরের কর্তাকে বিষয়টি জিজ্ঞাসা করা হলে, ঠিক আছে, তাহলে এই জায়গাতে আমি কি বললাম, হোঁচট খেলেন তিনি। উত্তর দিতে গিয়ে হোঁচট খাওয়া, হাসতে গিয়ে তো হোঁচট খায়, বাট দিস ইজ দ্য স্টাইল। দেখছি বিষয়টা বলে এড়িয়ে গেলেন, ঠিক আছে। এরপরে দেখো প্রবীণ ব্যক্তি, ঠিক আছে, সবচেয়ে বড় কথা, তোমাদের একজনের প্রশ্ন ছিল, তাকে এটাকে বলছি, দেখো when you are criticizing a system by your newspaper report, সবসময় তোমরা মাথায় রাখবে যে কখন তোমাকে একটা এসে এর কথা বলা হলো, তখন you end up with something like a solution and all, but this is newspaper report রে ভাই। একটা পেপার খুলে দেখো, টোটো নিয়ে কি প্রশাসনে, তুমি ওরকম আদর্শের ওই, ঠিক আছে, 19 শতাব্দীর বইয়ের রিপোর্ট রাইটিং এর কথা ভেবো না। এবং এটা তোমার এসে নয় যে তোমাকে ব্যুরোক্রেটিক সেন্সে তোমাকে এসে লিখতে বলা হয়েছে। নো, দিস ইজ আ বার্নিং প্রবলেম, দিস ইজ আ প্রবলেম। ঠিক আছে, একটা নিউজ পেপার রিপোর্ট, ইউ হ্যাভ টু মেক ইট। এখানে কোনো ডিপ্লোমেসির জায়গা নেই, ব্যুরোক্রেসির জায়গা নেই। সেই ব্যুরোক্রেসির কাজটা আমাদের, তোমার এখনো নয়। ইউ আর এ লার্নার, তুমি কি করছো। বাট হাউ আই বিকেম ডিপ্লোম্যাট, সেটা হলো, দেখো আমি কিন্তু ঘটনাকে মানে প্রশাসনকে ডাইরেক্ট, প্রশাসনের সঙ্গে আমার অভিজ্ঞতা কি হলো, আমি পরিবেশ দপ্তরের লোকটাকে জিজ্ঞেস করলাম, সে তো এড়িয়ে গেল, হোঁচট খেল। পুলিশ টাউন বাবু দেখছি বলে এড়িয়ে গেলেন, ঠিক আছে। এরপরে হার্শ ক্রিটিসিজমটা করছেন কে, শহরের এক নাগরিক, তার মুখ দিয়ে আমি বলালাম। কিন্তু কি বললাম, যে ভাষায় আমরা কথা শুনি, ঠিক আছে, যেমন গোল্লায় গেছে শহরের সংস্কৃতি, 70 বছরের একজন মানুষ, সে ধরো গোল্লায় গেছে, হ্যাঁ, এই আজকালকার ছেলে ছোকরাদের সংস্কৃতি, এই টোনে কথা বলে, এক্স্যাক্টলি সেই টোনটাকে আমি রিপ্রেজেন্ট করেছি এখানে। ঠিক আছে, না আছে কোনো ধরপাকড়, না আছে কোনো বিধি নিষেধ। যেমন গোল্লায় গেছে শহরের সংস্কৃতি, তেমনি বেহাল অবস্থা প্রশাসনের। এরপরে অলওয়েজ আই এন্ড আপ উইথ আ ফিলোসফিক্যাল, মোস্টলি এই ধরনের রিপোর্ট গুলোতে আই এন্ড আপ উইথ আ ফিলোসফিক্যাল নোট। আই এক্সপেক্ট মাই রিডার্স টু পন্ডার ওভার দ্য আর্টিকেল অ্যান্ড থিঙ্ক, তাই তো শহরটার তো খুব খারাপ অবস্থা। সো ইউর রাইটিং শুড ইনভোক দ্যাট থট ইন দ্য মাইন্ডস অফ ইউর রিডার্স, যে তারা ভাবতে বাধ্য হবে শহরটাকে দিয়ে, বিকজ দিস ইজ আ প্রবলেম অফ দ্য টাউন। তাহলে দে মাস্ট থিঙ্ক, তাহলে কি করছি, আদৌ কি মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে? বাড়ির বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশুনো করতে, আমি যেই আমার প্রত্যেকটা শব্দ, আমি বলি যে পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট থিং is money, is even more important than money is this number of words. Okay, তাহলে this is basically going to ensure whether one day you will get the job, you will draw the money. So more important than your salary is the word that you are going to write. এই ক্ষেত্রে দেখো, why I am saying this, যে তুমি একটা মানুষকে বলো যে বাবা এটা করো না,
তোমার এটাতে ক্ষতি হবে, তুমি বলো যে এটা করো না, তোমার বাচ্চার ক্ষতি হবে, দেন দে বেসিক্যালি গেট স্কেয়ার্ড, তাই তো আমার বাচ্চার ক্ষতি হবে। সো নিউজ পেপার রিপোর্টিং যখনই হচ্ছে, তার মধ্যে একটা শহরের জলজ্যান্ত সমস্যাটার মধ্যে when I'm ending my writing, আমি পাঠককে একটু সুরসুরি দিয়ে দিচ্ছি বাচ্চার কথা বলে, ঠিক হ্যাঁ, বাচ্চার কথা বলে। পারবে বাড়ির বাচ্চারা মনোযোগ দিয়ে পড়াশোনা করতে? কমবে লাউড স্পিকার আর ডিজের দাপট? এরপরে আবার সেই যে আমি বলি ইন্ট্রোস্পেক্টিভ একটা লাইন অলওয়েজ আমার এই ধরনের রিপোর্ট কি আমার এন্ড করে, উত্তরের অপেক্ষায় গোটা শহর, and this is the ending of the report. So this is the format এই ধরনের ক্ষেত্রে যেটা তোমরা এই পরীক্ষা, হ্যাঁ রিপোর্ট এই পরীক্ষায় don't show thumbs up to your seniors. I have said it many times, but there are some idiots who don't understand what I say. So if you say, ki bolbo bolo to, theek hai, you come to service and show this thumbs up to your senior, they will just slap you. Okay. theek hai? Okay. So this is the style, hai na? This is the style that I always inculcate among my students. Be different. বি ডিফারেন্ট। তোমরা অনেক কিছু এখনো ভুল জানো বা তোমরা অর্ধ জানো, ঠিক আছে? অশিক্ষিত অর্ধশিক্ষিতের চেয়ে অনেক ভালো, ঠিক আছে? এবার এই জায়গাতে আমি সবসময় বলবো, তোমরা যারা নতুন করে শিখছো, নতুন ভাবে শিখছো, তারা কিপ ইউর মাইন্ড অ্যাবসলিউটলি ব্ল্যাঙ্ক। ইউ আর ইন মাই সেফ হ্যান্ডস, তাহলে ডোন্ট ওয়ারি, ডোন্ট কোয়েশ্চেন, জাস্ট হোয়াট এভার আই এম ট্রাইং টু টিচ সেটাকে গ্র্যাব করো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ রিমঝিম। ওকে, সো নেক্সট টাইম একদম একদম অলওয়েজ অলওয়েজ, ঠিক আছে? আজকে আমি সকলকে নিয়েছি, অনেকগুলো ব্যাচকেই নিয়েছি, ঠিক আছে? যদিও প্রচুর ছেলে মেয়েদের বেসিক্যালি 8টার থেকে টিউশন থাকে, তারা আমার রেকর্ডিং ক্লাস দেখে। ওকে ওকে জ্যোতির্ময়, ওকে ওকে। তোমার বাড়িতে কি রান্না বান্না হবে এরপর আমি শুনে ফেলবো কিন্তু, ঠিক আছে? তুমি কি মাছ দিয়ে খাচ্ছ, মাছের লবণ হয়েছে কিনা, ঠিক আছে? থ্যাংক ইউ বলুন। ওকে, সো দিস ইজ ইট। এবং আজকে আমি এই কারণেই সো মেনি ইম্পর্টেন্ট টপিক, সো মেনি ইম্পর্টেন্ট আইডিয়াস আজকে ডিসকাশন হবে বলে আমি অনেককে নিয়েছি আজকে। নেক্সট আমরা চলে যাচ্ছি সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা সম্পাদকীয় প্রতিবেদনে। আগেরটা আমরা সংবাদপত্রের প্রতিবেদনে গেলাম, মানে নিউজ রিপোর্টিং এ গেছিলাম, এবার সম্পাদকীয় প্রতিবেদনে আমি যাচ্ছি। এবার সম্পাদকীয় প্রতিবেদন, আবারও বলছি যে তোমাকে আজকে দিয়ে দিল সাপোজ শিশু শ্রমিক নিয়ে একটি সম্পাদকীয় প্রতিবেদন লেখো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু ডেফিনেটলি কিছু ডেটা থাকাটা আবশ্যক। এবার আমি তোমাদের যতটা পারছি ইম্পর্টেন্ট কিছু ডেটাকে, দেখো সম্পাদকীয় প্রতিবেদন তার মধ্যে কিছু, এবার আমি আবারও বলছি যে দিস ইজ দ্য টেস্ট অফ ইউর রাইটিং, নট ইউর নলেজ। once again I am মানে রিপিটিং দিস থিং, বাট স্টিল যদি তোমার কাছে কোনো ডেটা থেকে থাকে তাহলে সেটাকে দিয়ে দিতে পারো। আর আমি যে যে রিপোর্টিং গুলো তোমাদেরকে করিয়ে দেব, ঠিক আছে, সেটা তোমাদের কাছে তার ডেটাটা আমি যা দিচ্ছি সেটা তোমরা হাতের সামনে পেয়ে যাচ্ছ, ব্যাস গড় করে সেটাকে নামিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, দিস ইজ দ্য অনলি টাইম, অনলি থিং যে আমি জানি যে if you are sure, if you are 100% sure যে তুমি আমার চেয়ে বেটার লিখতে পারবে, তাহলে go for experimentation, go for নিজের মতন করে লিখতে চাও। বাট ইফ ইউ থিঙ্ক যে আমার লেখাটা ভালো আছে, তাহলে যেটা বলেছি, যেটা আমি কখনো বলবো না, বাট আমি এক্ষেত্রে বলছি তোমাদেরকে, ইউ ক্যান জাস্ট মেমোরাইজ মাই থিং, এটাকে নামিয়ে দিতে পারো। এইবার বর্তমানে মানে জল সংকট নিয়ে একটা গুরুগম্ভীর লেখায় আমরা আসছি। ওকে, হ্যাঁ, দেশে পানীয় জলের সমস্যা নিয়ে একটি প্রতিবেদন লিখুন। দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ঠিক আছে? এটা কিন্তু একটু সিরিয়াস লেখা, এবং আমি এই লেখাটাকে কিরকম ভাবে লিখেছি সেটা পড়ো, ঠিক আছে? রেডি সকলে?
হ্যাঁ স্যার রেডি। ওকে, লেটস হিয়ার, চুপ করে শুনবে। ওকে, নির্বাচনী বিতর্কে বিষয়টা অনুপস্থিত, সংবাদপত্রের শিরোনামেও তার দেখা নেই, কিন্তু বিষয়টা অতিশয় গুরুতর। পানীয় জলের মানের বিচারে গোটা বিশ্বে ভারতের স্থান একদম নিচের দিকে। দুঃখজনক হলেও এটাই সত্যি যে প্রায় 60% পরিবারের বাড়িতে পানীয় জলের সরবরাহ এখনো নেই। নিরাপদ জলের অভাবে প্রতি বছর বা পরিশ্রুত জলের অভাবে প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু হয়। নীতি আয়োগের একটি সমীক্ষায় জানা গেছে জনগণের 40% বা প্রায় 60 কোটিরও বেশি মানুষ 2030-এর পরে পানীয় জলের অভাবে ভুগবেন। অবিলম্বে কোনো ব্যবস্থা না নেওয়া হলে 2050 সালের মধ্যে দেশের জাতীয় উৎপাদন 6% কমে যাবে। এই জল সমস্যার একটা উল্লেখযোগ্য দিক, উচ্চ আয়ের পরিবারে মাথা পিছু পানীয় জল ব্যবহারের পরিমাণ অনেক সময় 600 লিটারেও পৌঁছে যায়। সেখানে নিম্ন আয়বর্গের পরিবারগুলোতে পানীয় জল ব্যবহারের পরিমাণ মাত্র 40 লিটার। এই আর্থসামাজিক বৈষম্য কিন্তু পানীয় জলের এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে। সব মিলিয়ে অনতিবিলম্বে এই সমস্যার সমাধানের সার্বিক উদ্যোগ না নেওয়া হলে এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে এই দেশের জন্য। শেষ। দিস ইজ সিম্পল রিপোর্ট অন পানীয় জলের সংকট নিয়ে দেশের সমস্যা। ঠিক আছে, তোমাদের কাছে যেহেতু পানীয় জলের সমস্যা ইজ বার্নিং, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটার মধ্যে আমি কিন্তু ক্রাউডের জন্য খেলিনি, বাট দিস ইজ ভেরি এফেক্টিভ। আগেরটা কিন্তু ইটস আ ভেরি লাইক, হ্যাঁ আগেরটা যে লেখাটা ছিল দ্যাট ওয়াজ লাইক ওর লেই সকলের ভালো লাগবে, ক্রাউড প্লিজিং লেখা। আগেরটা ইট ওয়াজ ফর দ্য মাসেস, এইটা ভেরি এফেক্টিভ and it is for the classes. তোমার পড়ে হয়তো ভাববে জানি এটার মধ্যে কি বৈশিষ্ট্য কি, but this is actual editorial style, editorial standard. ঠিক আছে, so this is the তাহলে দুটো আমরা আলাদাই ফ্লেভার। স্যার দারুন, স্যার দারুন, স্যার থ্যাংক ইউ। এত কমেন্ট আসছে, থ্যাংক ইউ সো মাচ। ওভারওয়েলমড। ঠিক আছে, thank you so much, thank you all of you. দেখো, দুটো লেখাতে আমরা দুটো ফ্লেভারকে পেলাম। দুটো লেখাকে আমরা দুটো ফ্লেভারকে পেলাম, দুটো বাংলা রিপোর্ট রাইটিং আমরা আজকে করলাম এবং সম্পূর্ণ ভিন্ন স্বাদের লেখা আমরা দুটো করলাম। এইটার মধ্যে দেখো আমি কোনো একদম ক্লাসিক্যাল এডিটোরিয়াল রাইটিং এ চলে গেছি এবং সেক্ষেত্রে আমি যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক সেজন্য আমি তোমাদেরকে কিছু ডেটাকে আমি এর মধ্যে অ্যাড করেছি, সো দ্যাট এটা যদি তোমরা জানো যে যদি এরকম পরীক্ষাতে চলে আসে তাহলে ইটস বেটার যে টাক টাক করে পুরো নামিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, আরেকবার প্লিজ বলছি, আরেকবার প্লিজ। আচ্ছা, বাকিদেরও তাই আরেকবার। হ্যাঁ স্যার একবার বলুন। ওকে ঠিক আছে, হ্যাঁ সবাই বলছে হ্যাঁ স্যার, তাহলে আরেকবার হোক। দেখো, আজকে সারা আমাদের দেশে বেসিক্যালি কি আছে, আমাদের দেশে কি নিয়ে রাজনীতি হচ্ছে বলো তো? মানে লেটস বি ঠিক আছে, উইদাউট বিং পলিটিক্যাল, তুমি ভাবো যে আমাদের দেশে রাজনীতি হয় জাত নিয়ে, ভাত নিয়ে কিন্তু হয় না। ঠিক আছে, দেখো ভাত নিয়ে কোনো কথা নেই, জাত নিয়ে এত কথা। ঠিক আছে, এটাই তো দেশের সমস্যা। কর্ম নিয়ে কথা নেই, ধর্ম নিয়ে এত কথা, তাই না? এটা ঠিক আছে, তাহলে একদম ওইটাই তো বললাম, আবার কি হাত দেখায়, ওকে, ইট ইরিটেটস মি, তাই না? ওই তো বললাম, কর্ম নিয়ে কথা নেই, ধর্ম নিয়ে এত কথা, হ্যাঁ, ভাত নিয়ে কথা নেই, জাত। শিক্ষা নিয়েও কথা নেই, খালি কুসংস্কার নিয়ে কথা। এটাই তো বললাম। তাহলে হোয়াট আর দ্য অ্যাকচুয়াল প্রবলেমস? আমাদের ইলেকশনের ক্ষেত্রে রিলিজিয়ন বিকামস অ্যান ইস্যু, বাট জল ইস্যু নয়, জলের সমস্যাটা। ঠিক আছে, এবার
আমার মনে আছে even 20 years back politics used to be different সেই সময় 2003-এ মধ্যপ্রদেশে তখন ভোট হলো, এবং ভোটে তখন বেসিক এজেন্ডা ওয়াজ বিজলি সড়ক পানি। এটা আমি 2003 এর কথা বলছি, বিজলি সড়ক পানি। যেখানে দ্যাট ওয়াজ দ্য লাস্ট টাইম যখন একটা স্টেটের ইলেকশন ওয়াজ বেসড অন দিস কাইন্ড অফ এজেন্ডা। ঠিক আছে, যে বিজলি সড়ক পানি, এই তিনটে ছিল ভোটের এজেন্ডা। ঠিক আছে, তার পরবর্তীতে সমস্ত ইলেকশন একটু অন্য খাতে বইছে। দেখো তাহলে দেশে একটা এই কথাটাকে উইদাউট বিং পলিটিক্যাল, দেখো তুমি পলিটিক্যাল না হয়েও লেখাটাকে কি মানে কিরকম ভাবে শুরু করছো, এবার ফিলটাকে করো যে নির্বাচনী বিতর্কে বিষয়টা অনুপস্থিত, সংবাদের শিরোনামেও তার দেখা নেই, কিন্তু বিষয়টি অতিশয় গুরুতর। পানীয় জলের মানের বিচারে গোটা বিশ্বের ভারতের স্থান একদম তলানির দিকে। দুঃখজনক হলেও এটাই সত্যি যে প্রায় 60% পরিবারের বাড়িতে পানীয় জলের সরবরাহ নেই। নিরাপদ জলের অভাবে প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষের মৃত্যু হয় এই দেশে। নীতি আয়োগের একটি সমীক্ষায় জানা গেছে, নিরাপদ না পরিশ্রুত হবে, এটা রাজু একটু কারেকশন করবে, পরিশ্রুত, সেকেন্ড লাইনের সেকেন্ড প্যারার, এটা নিরাপদের চেয়ে পরিশ্রুতটা ভালো লাগে, পরিশ্রুত জল হবে নিরাপদের জায়গায়। ঠিক আছে, নীতি আয়োগের একটি সমীক্ষায় জানা গেছে জনগণের 40% বা প্রায় 60 কোটিরও বেশি মানুষ 2030-এর পরে পানীয় জলের অভাবে ভুগবেন। অবিলম্বে কোনো ব্যবস্থা না নেওয়া হলে 2050 সালের মধ্যে দেশের জাতীয় উৎপাদন 6% কমে যাবে। এই জল সমস্যার একটা উল্লেখযোগ্য দিক হলো উচ্চ আয়ের পরিবারে মাথা প্রতি পানীয় জল ব্যবহারের পরিমাণ প্রায় 600 লিটারে পৌঁছে যায়, সেখানে নিম্ন আয় বর্গের পরিবারগুলোতে পানীয় জল ব্যবহারের পরিমাণ মাত্র 40 লিটার। এই আর্থসামাজিক বৈষম্য কিন্তু পানীয় জলের এই সমস্যাকে আরো জটিল করে তুলেছে। সব মিলিয়ে অনতিবিলম্বে এই সমস্যার সমাধানের জন্য সার্বিক উদ্যোগ না নিলে এক ভয়াবহ ভবিষ্যৎ অপেক্ষা করছে আমাদের জন্য। ঠিক আছে, এবার এই লেখাটাকে বেসিক্যালি আবারও তোমাদেরকে বলছি যে এই লেখা আজ থেকে 2 মাস পরে আমি তোমাদেরকে অন্যভাবে শেখাবো। একলব্য বাঘা যতীনে আই উইল টিচ ইউ ইন আ ডিফারেন্ট ওয়ে। আজকে আসো পরীক্ষার জন্য, আর একদম টাইটেল একদম ফ্ল্যাট, দেশ জুড়ে পানীয় জলের সংকট। ঠিক আছে, একদম আসল পিন পয়েন্ট করে দিচ্ছ সমস্যাটাকে। ঠিক আছে, এটা যেই তোমাদের এই আশু পরীক্ষাটা যখনই শেষ হবে, তোমার পরীক্ষাগুলো এই যে কেপি এসআই WBPSI, ঠিক আছে, এবার সেক্ষেত্রে সাধারণত দেয় না, পৌলবী দেয়। এবার আমরা এক্ষেত্রে করছি, আমি কিন্তু এর পরে যখন করাবো, ঠিক আছে, তার মধ্যে আমি আরো বড় পরিসরে সেম লেখাটাকে করাবো, আমাকে কেউ মনে করাবে বাঘাযতীন বা এটাই। ঠিক আছে, তখন আমি কিছুটা অন্য আরেকটু অ্যাডভান্স লেভেলে এই সেম লেখাটাকে লেখাবো, সেম লেখাটা। ঠিক আছে, ওকে, একদম অভিষেক, দিল্লি ওয়াটার ক্রাইসিস সবকিছু পারবে। আমি বলছি তো যে আমি পুরোটাকে করছি হচ্ছে সামনের, আর অনেকে আমাদের ছেলেমেয়েরা তো সামনে পরীক্ষায় বসছে, তাহলে তাদেরকে করি, তোমরা লেখার স্টাইলটাকে শেখো, এরপরে তো লেখা বাড়ানো কমানো সবকিছু যায়, সবসময় শুরু। ঠিক আছে, তখন আমি আরো কিছু অ্যাড করবো, তখন আবার শুরু। বাট নেক্সট ইজ যে ভেরি ইম্পর্টেন্ট, বাট অ্যাবসলিউটলি সম্পূর্ণ এই দুটো গতের থেকে সম্পূর্ণ আলাদা একটা জায়গাতে আমরা যাচ্ছি। and this time English report writing on a car accident. ঠিক আছে, on a car accident. just on a car accident. Okay, so this is it. এরপরে আসছি আমরা হচ্ছে on a car accident. Okay. Just a second. এবার কিন্তু ইংলিশে আমরা রিপোর্ট করছি। ঠিক আছে,
আজকে রাত্রিবেলা তোমরা সবার যার যার গ্রুপে আমার ওই বাংলা যেটা আছে আর কি, ওই যে মানে জলের রিপোর্টটাতে দু একটা জায়গাতে চেঞ্জ করতে হবে, ওইটা আমি করে এবার রাজুকে দেবো, তারপরে তোমরা রাত্রিবেলাতে পেয়ে যাবে। ঠিক আছে, তার আগে একটা রোড অ্যাক্সিডেন্টের উপরে আমরা একটা লেখাকে পড়ছি। আবার বলছি যে এটাকে তোমরা সম্পূর্ণ ডিফারেন্ট অ্যাপ্রোচ, একটা আমি ভবিষ্যতের জন্য অ্যাপ্রিহেন্সিভ টোন, একটা বর্তমানের একটা ক্রমবর্ধমান সমস্যা, ঠিক আছে, একটার মধ্যে কিছুটা হলেও প্রকৃতি পরিবেশ ইনভলভড আছে, আরেকটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শহরের একটা কন্টিনিউয়াস একটা যেটা চলছে একটা, হ্যাঁ, সেরকম একটা ক্ষেত্রে। এইবার হচ্ছে একটা ইনসিডেন্ট হয়েছে, কোনো একটা ঘটনা সদ্য হয়েছে, তার উপরে আমি রিপোর্ট করছি। তাহলে আমি আজকে ক্লাসটা বলেছিলাম দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, এভরিওয়ান মাস্ট অ্যাটেন্ড, বিকজ সম্পূর্ণ তিনটে আলাদা গতের, এক তো দুটো ভাষার রিপোর্টিং হচ্ছে এবং তিনটে আলাদা গতের রিপোর্টকে আমরা শিখছি। সো ইফ ইউ আর রেডি, জাস্ট লেট মি নো সো দ্যাট আই ক্যান রেডি। সকলে রেডি? তাহলে আমি স্টার্টিং দিস। ওকে। A tragic road accident occurred at ward number 2 in the morning at around 8:30 a.m. The accident involved a speeding car and a motorcycle at the busy intersection near the market. According to eyewitnesses, the car was traveling at high speed when it collided with a motorcycle which was attempting to cross the road. The impact of the collision was severe, resulting in spot death of the motorcycle rider and critical injuries to the pillion rider. The car driver sustained minor injuries and was taken to a nearby hospital for treatment. Emergency services, including the police and ambulance, arrived promptly at the scene. The injured pillion rider was rushed to the hospital but succumbed to injuries shortly after arrival. Preliminary investigations suggest that the car driver lost control due to overspeeding. The police have registered, কেন হ্যাভ একটু পরেই বলছি, হ্যাজ নয় কেন, কারণ পুলিশ সবসময় প্লুরালে আমরা ব্যবহার করি। The police have registered a case and are conducting further investigations. Authorities have urged drivers to adhere to speed limits and exercise caution to prevent such unfortunate incidents. Witnesses at the scene expressed shock and emphasized the need for stricter traffic regulations in the area to ensure the safety of pedestrians and motorists alike. This is the end. I'll explain very soon, but তোমরা চাইলে আরো একবার পড়বো। This is the end. সম্পূর্ণ ডিফারেন্ট টোনে, ফ্ল্যাট স্টাইলে ঘটনাটাকে মনে হচ্ছে তোমরা পড়তে পড়তে তোমরা মনে হচ্ছে তোমার পাশে একজন সংবাদদাতা খবর পড়ছেন, ইংলিশে একটা তোমরা খবর শুনছো, বা তুমি একটা খবরের কাগজ নিয়ে হাতে বসে আছো, তার মধ্যে তুমি একদম শুভজিৎ, পুলিশ সবসময় প্লুরাল, পুলিশম্যান, হ্যাঁ, তো তুমি মনে হচ্ছে যে তুমি পড়ছো। ওকে, আরেকবার তোমরা পড়ো, আবারও বলছি, হ্যাঁ। এবার লেটস আমরা ওয়ান সেকেন্ড। ওকে। A tragic road accident occurred at ward number 2 in the morning at around 8:30 a.m. The accident involved a speeding car and a motorcycle at the busy intersection near the market. According to eyewitnesses, the car was traveling at a high speed when it collided with the motorcycle, which was attempting to cross the road. The impact of the collision was severe, resulting in the spot death of the motorcycle rider and critical injuries to the pillion rider. The car driver sustained minor injuries and was taken to a nearby hospital for treatment. Emergency services, including the police and ambulance, arrived promptly at the scene. The injured pillion rider was rushed to the hospital but succumbed to injuries shortly thereafter. Preliminary investigations suggest that the car driver lost control due to overspeeding. The police have registered a case and are conducting further investigations. Authorities have urged the drivers to adhere to speed limits and exercise caution to prevent such unfortunate incidents.
Witnesses at the scene expressed shock and emphasized the need for stricter traffic regulations in the area to ensure the safety of pedestrians and motorists alike. The headline is Road Accident Claims 2 Lives. Deadline is XYZ, November 21, 2025, Staff Reporter. This is a report which is completely different from the previous two that you heard. So this type of report, and this is just amazing, just amazing. Thank you, thank you, thank you. This time, if এটা তোমরা যদি পারো, এটাকে আর কোনো মানে কোনো জায়গা নেই কার অ্যাক্সিডেন্ট চোখ বুঝে যে কোনো দিন দেবে। হ্যাঁ হ্যাঁ, কালকে লেখা ছিল কার অ্যাক্সিডেন্ট যে কোনো দিনে দেবে। তাহলে তোমরা কি করবে তার টোটকা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, যে এই অ্যাক্সিডেন্ট নিয়ে কি হলে এরপরে যাই অ্যাক্সিডেন্ট দিই তোমরা এই যদি বাইক অ্যাক্সিডেন্ট দিয়ে দেয় সেম হয়ে যাবে, তখন তোমার বাইক অ্যাক্সিডেন্টটা 15-20 দেবে, এটা ধরো বলেছো। ওকে, বাইক লাভ সাইনে পুরো ভরে গেছে, তাহলে বাইক অ্যাক্সিডেন্ট দিলে সেম টোন, তোমরা কি করবে আগু পিছু করে দেবে, বাইক আর কারটাকে আলাদা এদিক ওদিক করে দেবে, তাহলেই হয়ে যাবে। তো সব লেখা আমাদের গ্রুপে দেওয়া হবে রাতের বেলাতে, রাতের মধ্যে এবার পাবে। এবং কথা দিচ্ছি সামনের ডেট গুলোতে আমি যত পারি এবং সবাইকে নিয়ে আমি এরকম ক্লাস করবো, যাতে ঠিক আছে ক্লার্কশিপে তো ডেফিনেটলি পরীক্ষাটা ক্লার্কশিপের জন্যই থাকবে, বা WBPSC মেইনসে ওদেরও পরীক্ষা থাকবে, একলব্য বীরবাঙা যতীনের ঠিক যখন সময় আসবে, যখন ইউ উইল বি রেডি, আই ফিল দ্যাট ইউ উইল বি রেডি, তোমাদের একদম পরীক্ষা জর্জরিত করবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাট দিস ইজ দ্য থিং। আজকে আমি এর মধ্যে আজকে রাত্রিবেলা নোটগুলোকে শেয়ার করে দেবো, একটা নোট একটু এডিটিং লাগবে। বাট আবারও যেটা বলছি যে আজকে কিন্তু তোমরা 3 ধরনের রিপোর্ট, বেসিক্যালি পরীক্ষাতে 3 ধরনের রিপোর্ট আসবে। 3 ধরনের রিপোর্টের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা টপিকস গুলো সেগুলোকে তোমরা পেয়ে গেলে, ঠিক আছে। এখনো শুধুমাত্র ক্লার্কশিপে মক হয়েছে, তাছাড়া কোনো পরীক্ষা ব্যাচে এখনো মক হয়নি। একটু পড়াই, মক ইজ খুব important when you know something. When you know nothing, mock can do nothing. Okay, so স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার বলছিলাম আমি একটা রিপোর্ট লিখেছি শহরের দুরবস্থা, এই শহরের হাসপাতালের দুরবস্থা নিয়ে। স্যার এখানে রিপোর্টটা আমি এইভাবে লিখেছি যে একটা শহরে একটা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে হাসপাতালের কর্ণধার এবং মানে CMOH এদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে, ডাক্তারদেরকে নিয়ে একটা বৈঠক হয়েছে। সেখানে ডাক্তাররা বা বাকি যারা আছে তারা সমস্ত সমস্যা বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সমস্যা নিয়ে তারা কথাটা তুলে ধরেছেন। এবার সেই বৈঠকে সেই সমস্যা নিয়ে আলোচনা হয়ে সেখানে তার যে সমাধান সেটা দেওয়া হয়েছে। তো আমি এই রিপোর্টটা আমি এইভাবে লিখেছি যে মানে বৈঠকের উপর কেন্দ্র করে আমি লিখেছি। ভুলে যাচ্ছ। Whatever you have written, that is not on the problem, that is on the meeting কে নিয়ে তুমি একটি বৈঠক, ঠিক আছে। তাহলে শহরে হাসপাতালের সমস্যা নিয়ে লেখার ধরনটাই পুরো আলাদা হবে। তুমি বৈঠক নিয়ে রিপোর্ট করেছো, দিস ইজ ইনকারেক্ট। আর একটা জিনিস স্যার, একটা প্রশ্ন ছিল, বলছি যেটা আপনি বললেন যে এটা তো নলেজের এক্সাম নয়, তো আপনি মাঝখানে যে ওই এটা নিয়ে বলছিলেন যেটাখানে অনেকগুলো ডেটা দিলেন, হ্যাঁ, ওখানে নীতি আয়োগের ডেটা দেওয়ার আগে আপনি কিছু ডেটা ইউজ করেছেন, সেখানে সোর্সটা আপনি মেনশন করেননি যে কোত্থেকে ডেটাগুলো পাচ্ছেন। আমার বক্তব্য হচ্ছে যদি এখানে কোনো ডেটা ভুল হয়ে যায় কোনোভাবে, সেক্ষেত্রে কোনোভাবেই নয়, কোনোভাবেই কোনো রকম, আবারও বলছি, বারংবার করে বলছি, তোমার দিস ইজ নট দ্য টেস্ট অফ ইয়োর ফ্যাকচুয়াল নলেজ, দিস ইজ ইয়োর লিটারেচার টেস্ট। এবং এক্ষেত্রে ডেটা, এবার তুমি লিখলে ভারতের 1000 কোটি জনসংখ্যার মধ্যে 500 কোটি লোকের জলের অভাব রয়েছে, এরকম লিখলে তো সঙ্গে সঙ্গে পুরো গ্যাচাং ফু করে পুরো জিরো দিয়ে দিবে। বাট ডেফিনেটলি মোটামুটি একটা ঠিকঠাক লিখলে তাহলে এটা ইটস নট গোয়িং টু বি আ বিগ প্রবলেম। এবং তুমি দেখো যে ডেটাগুলোকে আমি বেসিক্যালি দিয়েছি সবগুলো গ্রস ডেটা, এক্সাক্ট ডেটা আমি একটা এই 7 কোটির মতন বেসিক্যালি একটা রাফ এস্টিমেট, এগুলো সব ঠিক আছে। এইটাই ওকে স্যার। আরেকটা ক্লাস আছে তোমাদের অনেকের, আমার 9:15 থেকে বেসিক্যালি আমার ইন্টারভিউ নিতে হবে, ক্লাস কোশ্চেন শেষ হবে না। লাস্ট কোশ্চেন স্যার,
সকলে বলে লাস্ট প্রশ্ন, সকলে বলে লাস্ট প্রশ্ন, কিন্তু স্যার আমার কাছে একটাই স্যার, স্যার এইখানটাতে স্যার আপনার এই লেখাটা নিয়ে বলছি স্যার, আপনি এত সুন্দর লিখলেন, মানে শুনে পড়ে এত ভালো লাগছিল। আপনার আমি একটু আগে যেটা স্যার আপনি বলছিলেন, যেটা যে ডেটা কোন জায়গায় ডেটা দেবো এবং কোন জায়গায় ডেটা দেবো না, তো মেনলি স্যার যেটা বুঝতে পারলাম, এডিটোরিয়ালের ক্ষেত্রে আমাকে ডেটা দিতেই হবে, এটা অনেকটাই বেশি ডেটা ভিত্তিক, ডেটা কেন্দ্রিক। তো স্যার আমি একটা কথা বলছি স্যার, যে যদি ধরুন এমন কোনো টপিক হলো যেই টপিকটা আমার হয়তো ওখানে ওই টপিক সম্বন্ধে কিছু জানি না, বাট আমি একটা সেকেন্ড তোমরা একটু ওয়েট করো, একটা কথা শোনাবো, একটা ছোট্ট গল্প শোনাবো, 1 মিনিট একটা গল্প শোনাবো। হ্যাঁ, ওটা শুনি, তারপর 1 মিনিটের গল্প শুনি, একটু ওয়েট করো, সবাই ছেড়ো না। একটা দারুণ কথা শোনাবো, দারুণ কথা। ওকে, তারপর বলো 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 ভাই, তারপর আমি বলছি। হ্যাঁ স্যার, স্যার বলছি এবার ধরুন যদি আমার এমন কিছু টপিকে এলো যেটা হয়তো আমার সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই বা কোনো জ্ঞান নেই, কিন্তু স্যার আমি আপনার লেখাটা এত সুন্দর আপনি লিখেছেন, তো সেইটাকে কেন্দ্র করে হয়তো আমি লেখার ধরনটাই বুঝতে পারছি, আমি এইভাবে লিখলে মার্কস ক্যারি করতে পারবো। তো যেরকম স্যার এখানে আমরা ক খ গ লিখি, তো ভিতরে যদি কোনো ডেটা আমি কোনো মন থেকেও দিতে চাই, সেখানে যদি কোনো একটা পার্সেন্টেজ আমি বোঝাতে চাইছি, এত পার্সেন্ট লোক এতজনের মধ্যে কোনো বিষয়ে সেটা আমি দিতে চাইছি, তো সেখানে কি স্যার XY% এরকম ভাবে কি লেখা যায়, কিন্তু লেখার ধরনটা পার্সেন্টটা বলা ঠিক নয়, ঠিক আছে? বললে মোটামুটি হ্যাঁ একটা অ্যাপ্রক্স ফিগার দিয়ে দাও। এক্স ওয়াই হচ্ছে জায়গার নাম বা এগুলো ক্ষেত্রে তুমি করতে পারো, ঠিক আছে? জায়গার নাম বা এগুলো ক্ষেত্রে করতে পারো, যে তুমি হাওড়া এখানকার। বাট আবারও বলছি, জায়গার ক্ষেত্রে কিন্তু কলকাতা, দিল্লি এরকম জায়গার যদি লেখো, তাহলে সেক্ষেত্রে কোনো বাজ বিচার নেই। কলকাতা, দিল্লি, চেন্নাই এগুলো লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার। ঠিক। নেক্সট একটা ছোট্ট কথাকে আমি বলবো, শেয়ার করবো। আমার ইন্টারভিউতে তো আমি বিভিন্ন রকমের কোয়েশ্চেন নিই, বিভিন্ন হরেক রকম প্রশ্ন করি, তার মধ্যে থেকে প্রচুর কোয়েশ্চেন ছেলেমেয়েরা পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেনটা পায়। কোয়েশ্চেন তোমার ধরো আমি যেরকম শিখিয়ে দিই সেরকম ভাবে বলে, ইন্টারভিউয়ার অ্যাপ্রিসিয়েট করে, অনেক সময় তার বাইরে অনেক প্রশ্নই করে ডেফিনেটলি। এবারের ইন্টারভিউ একটু বেশি ফ্যাকচুয়াল করছে, হুইচ ইজ আ বিট আনফরচুনেট। AWBCS A এবং B গ্রুপের দুটোর কথাই আমি বলছি। তা আমার এক ছাত্র, হু ওয়াজ আ ফর্মার ক্রিকেটার, তোমরা যদি আমার পুরোনো ইন্টারভিউ গুলোকে দেখে থাকো তাহলে দেখবে 2019-এর একটা ইন্টারভিউ ছিল, অনিন্দ ঘোষ ক্রিকেটার, ওর একটা ইন্টারভিউ আমি নিয়েছিলাম, এবং সেই ইন্টারভিউতে তার পরবর্তীতে সেটা গ্রুপ সিতে ইন্টারভিউ ছিল, এবং ও পায় এবং এখন গ্রুপ সিতেই আছে। যাই হোক, তা আমি কালকে মানে এদের মধ্যে একটা ইন্টারভিউ করতে করতে হঠাৎ করে আমি বলেছি, আচ্ছা তোমার ভারতবর্ষে কোঅপারেটিভ সোসাইটির একটি সাফল্যের গল্প বলো। ফাইন, তাহলে বলছে যে সুন্দর, এটা সকলেই তোমরা জানো যে আমুল, তাহলে আমুলের জনক কে ছিলেন? ফাইন, তার সঙ্গে সঙ্গে অপারেশন ফ্লাড এলো। করার পরে একটা প্রশ্ন আমি এমনি হাসতে হাসতে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা এই আমুলের উপরে বা অপারেশন ফ্লাড নিয়ে একটা খুব সুন্দর সিনেমা আছে, সেটা দেখেছো? হ্যাঁ, বলছে যে না স্যার দেখিনি। তখন পরে যখন আমি এক্সপ্লেন করছিলাম ইন্টারভিউটাকে, তাকে বলে দিলাম যে এরকম মন্থন বলে সিনেমাটা, হ্যাঁ, শ্যাম বেনেগালের, ঠিক আছে, মন্থন। এবং অদ্ভুত করে কালকে রাত্রিবেলা ও আমাকে ফোন করেছে, অনিন্দ ফোন করেছে, কালকে ইন্টারভিউ ছিল অনিন্দকে জিজ্ঞেস করেছে, ও যেহেতু ব্লকে আছে ওকে SIR এর একদম ডিটেলস এ জিজ্ঞেস করেছে, করে টোরে। আচ্ছা, হঠাৎ করে জিজ্ঞেস, আচ্ছা দেশে কোঅপারেটিভ সোসাইটির এরকম সাকসেস নিয়ে কিছু বলতে পারো? একটা খুব সাকসেসফুল স্টোরি একদম। অনিন্দ বলছে স্যার মনে, ও তো ক্রিকেটার, আমাকে বলছে স্যার মনে হচ্ছে একটা লোপ্পা বল পেলাম, পুরো ফ্রন্ট ফুটে এগিয়ে এসে 6, কারণ আপনি শিখিয়ে দিয়েছিলেন একদম। বলছে যে সেখানকার ডিটেলসটা বলো, তার জনকের নাম বলো, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমার ইন্টারভিউটাকে করে দিল, বলে যে এর উপর একটা সিনেমা আছে, তার ডিরেক্টরের নাম এবং সিনেমাটার নাম বলতে পারবে? বলে স্যার দিস ইজ দ্য মোস্ট সারপ্রাইজিং থিং, যে ওই সিনেমাটা পর্যন্ত জিজ্ঞেস করেছে, যেটা আপনি ইন্টারভিউতে। আমি বললাম দেখো, দিস ইজ ভেরি সারপ্রাইজিং বাট আনবিলিভেবল, এটা ইটস আ কোইন্সিডেন্ট, বাট অ্যাট দ্য সেম টাইম ইটস আ সায়েন্স, ইটস আ কোইন্সিডেন্স, এরকম কোনোদিন হবে না। বাট এটা ভেবো না যে স্যার বলে দিয়েছি মানে আমি কোয়েশ্চেন কমন পাবো। মন্দাকিনীও এখানে আছে, মন্দাকিনীও তোমাদের সঙ্গে শেয়ার করবে, মন্দাকিনীও এখানে লাভ সাইন পাঠালো, মন্দাকিনীরও ইন্টারভিউ, হ্যাঁ, ঠিক আছে।
এবার 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 বেসিক্যালি গ্রুপটা সকলের জন্য ওপেন করলে যা হয় আমি তার কালকে রাত্রে দেখে নিয়েছি, না ডেমোক্রেসি ইজ যেটা বলছিলাম যে সেটা হলো যে বেসিক্যালি দিস ইজ ইট, যে একটা সার্টেন লেভেলের পরে মানুষের চিন্তা ভাবনা কিছু না এক গতে বয়। সুতরাং আই থট যে ওই যে এক্সপিরিয়েন্স, হ্যাঁ না, এক্সপিরিয়েন্স খুব ইম্পর্টেন্ট জিনিস লাইফে, হ্যাঁ না, হাউ ইউ পারসিভ থিংস। তাহলে এই কোয়েশ্চেনটা কোনোদিন কমন আসার কথা ছিল না, বাট হি মানে ওইটা পেয়েছে কমন জাস্ট বিকজ যে ওখানে যে লোকটা প্রশ্ন করছে তার এবং আমার অভিজ্ঞতা বা দৃষ্টিভঙ্গি হয়তো মিলে গেছে, যে আমরা এক ইয়েতে ভাবি, ট্র্যাকে চিন্তা ভাবনা করি। আমূল শুনলে আমার মন্থানের কথা, ক্রিয়েটিভিটির কথা, স্যাম নেগালের কথা মনে পড়ে, ভদ্রলোকেরও তাই, ইন্টারভিউয়ের তাই। দ্যাটস হাউ দ্য ম্যাজিক হ্যাপেন্ড। এন্ড তারপরে বলেছে ওকে বাবা এই কোশ্চেনটা পেয়েছো, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে ওকে দিস ইজ দ্য থিং। দেখো রেগুলার হোমওয়ার্ক করে দেওয়ার মতন মানে আমার পার্সোনালি আমি এই এডিএম পোস্টে না থাকলে হয়তো আমি পারতাম, বাট এই সময় আমার পরীক্ষা নেওয়া ছাড়া আমার আই ডোন্ট নো, মানে এই পরীক্ষার এতগুলো 210টা খাতা আমাকে চেক করতে লাগবে ক্লার্কশিপের গ্রুপের, আমাকে সেটা কালকে থেকে আমি শুরু করবো বেসিক্যালি, আগামীকাল রাত্রের থেকে, ঠিক আছে। সো ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মার্চ মাসে কি WBCS এক্সাম হবে, হওয়ার তো কথা বাবা, হবে বলেছে যখন হবে। চলো, থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থাকো। এই অভিজ্ঞতাটা শেয়ার করবো ভাবলাম, বিকজ ইটস আ ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ, স্যার, গুড নাইট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ and good night sir.